এক বৃদ্ধ মানুষ প্রতি রাত্রে অদ্ভুত কিছু একটা অনুভব করেন। এখন ভাববার বিষয় এই যে তাকে কি কেউ ভয় দেখানোর চেষ্টা করছে, নাকি এটা হত্যার পূর্ব পরিকল্পনা। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে রাত নামার আগে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায় এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে তনুশ্রী সাহা। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তুমি কি ঠিক দেখেছ? দুবার ভদ্রলোক বাড়ির কাছে এসে একটু দাঁড়িয়ে আবার চলে গেলেন। তোমায় মিথ্যে বলে আমার কি লাভ হবে বলো তো? আর ব্যাপারটা বড় অদ্ভুত, তাই তোমায় বললাম। যতক্ষণ আমি ব্যালকনির কাছে দাঁড়িয়েছিলাম তার মধ্যেই ভদ্রলোককে দুবার দেখতে পেলাম, কিন্তু কেন যে তিনি কিছু বুঝতে পারছেন না। আমার তো মনে হয় নিশ্চয়ই ভদ্রলোক তোমার কাছে কোনো কারণে আসতে চাইছেন, অথচ কোনো একটা ব্যাপারে তিনি দ্বিধায় পড়েছেন, তাই এমনটা হচ্ছে। তবে নিশ্চয়ই তিনি আসবেন। দেখো, ব্যোমকেশ নিজের চেয়ারে হেলান দিয়ে চোখটা বন্ধ করল। আর ঠিক তখনই পুটিরাম এসে বলল, দাদাবাবু, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছেন। ব্যোমকেশ হাতের ইশারায় তাকে ভেতরে আসতে বলল। ঘরের দরজার কাছে পর্দা সরিয়ে যেই ভদ্রলোক ঘরের ভেতরে এসে ঢুকলেন, তার চেহারায় একটা বিশেষত্ব রয়েছে। মাথার চুল দুপাশে সাদা হয়ে এসেছে, অথচ মাথার মধ্যেকার সব চুলই কালো। ভদ্রলোকের চোখের চশমার ভেতর দিয়ে চোখের কালি স্পষ্টভাবে দেখা যায়। মুখের চামড়া সামান্য কুঁচকে এসেছে। ভদ্রলোকের বয়স 50-এর কম বলে তো মনে হয় না। হাতে একটা বেশ মোটা লাঠিও রয়েছে। ভদ্রলোক ঘরে ঢুকে লাঠিসহ হাতটা তুলে ব্যোমকেশকে ফের নমস্কার করলেন। আর ঠিক তখনই ব্যোমকেশ বলল, কতদিন ধরে হচ্ছে ব্যাপারটা? শুধু আপনি ভয় পেয়ে গেছেন, নাকি আপনার বাড়ির আর কেউ? ভদ্রলোক যেন বাজ পড়ার মতো চমকে উঠলেন। মনে হলো ঘরের ভেতর কোথাও যেন বজ্রপাত হয়েছে। ভদ্রলোক উদ্বিগ্ন অথচ চাপা গলায় বললেন, আপনি আপনি আমায় চেনেন ব্যোমকেশবাবু? আপনি জানেন আমার বাড়িতে কি হচ্ছে? না না, আপনি ভুল করছেন। আমি আপনাকে চিনি না। আপনার নামটাও আমি প্রথম শুনলাম, এবং আপনাকেও এই প্রথমবারই দেখলাম। মনোরঞ্জনবাবু ততক্ষণে সামনের চেয়ারে বসে পড়েছেন। হাতে লাঠিটা একপাশে রেখে বললেন, কিন্তু তাহলে আপনি কি করে বললেন ব্যোমকেশবাবু যে আমার বাড়িতে? সে অতি সামান্য ব্যাপার মনোরঞ্জনবাবু। আপনাকে সে কথা বললে আপনি নিজেও বুঝতে পারতেন। আসলে আপনার গায়ের রংটা বেশ ফর্সা, অথচ আপনার চোখের তলায় কালি পড়েছে। আপনি ঘরে ঢুকে সোজা আমার দিকেই তাকালেন, ঘরে অন্য কোনো দিকে তাকালেন না। শুধুমাত্র নমস্কার করার পর আমার এই বন্ধু অজিতকে দেখলেন। অর্থাৎ কোথায় কি হচ্ছে এর সম্পর্কে আপনার কৌতূহল খুব একটা নেই। কোনো একটা ব্যাপার নিয়ে আপনি ভীষণভাবে চিন্তা করছেন, না হয় বিধ্বস্ত হয়ে রয়েছেন। এমনটা তখনই হয় যখন কোনো একটা অদ্ভুত সমস্যা থাকে। তাছাড়া আপনি আমার বাড়ির সামনে দিয়ে দুবার গেলেন, দুবার বাড়ির সামনে এসে দাঁড়ালেন, তারপর আবার চলে গেলেন। কিছু একটা ব্যাপার আপনি আমাকে বলবেন বলবেন করেও বলতে পারছিলেন না। যদি অতি কোনো সাধারণ ব্যাপার হতো তাহলে আপনি সরাসরি আমার কাছে আসতে পারতেন। আপনি ভাবছিলেন ব্যাপারটা আমি বিশ্বাস করব কিনা। এতেই বোঝা যায় আপনি এমন একটা বিপদে রয়েছেন যেটা আপনি নিজেও ঠিক বিশ্বাস করে উঠতে পারছেন না। তাই জিজ্ঞাসা করলাম যে আপনার সঙ্গে আপনার বাড়ির আর কেউ দেখেছে কিনা। ব্যোমকেশ যখন কোনো কথায় এমনভাবে সোজাসুজি বুঝিয়ে দেয়, তখন যেন সত্যিই মনে হয় যে এত সহজ ব্যাপারটা ধরতে পারলাম না। ব্যোমকেশ কিন্তু সবসময় এমনটা করে না। মক্কেলের সাথে সে কমই কথা বলে, প্রয়োজনের বাইরে। কিন্তু এই ভদ্রলোককে এত কিছু বলার বোধহয় একটা কারণও ছিল। ভদ্রলোক কোনো কারণে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন, এবং কিছু হয়তো একটা হয়েছিল। আর সেই ভাবটা কাটানোর জন্যই ব্যোমকেশ হয়তো এত সমস্ত কিছু বলল। আপনি ঠিকই বলেছেন ব্যোমকেশবাবু, বড় অদ্ভুত একটা সমস্যায় আমি পড়েছি। তবে হ্যাঁ, বাড়িতে আর কেউ কিন্তু ব্যাপারটা দেখতে পাচ্ছে না, শুধু আমি দেখতে পাচ্ছি। আমার ছেলেকে আমি শুধু দেখতে পাচ্ছি। কতদিন আগে মারা গেছে আপনার ছেলে? রঞ্জনবাবু আবার অবাক হলেন, কিন্তু মুখে সেটা প্রকাশ না করেই বললেন,
সপ্তাহ 3 হলো। আমাদের দোতলার ঘরের সিঁড়িটা দিয়ে নিচে পড়ে গেছিল, তখনই মারা গেছে। কিন্তু বিশ্বাস করুন, আমি ওকে এখনো দেখতে পাই। আমি ওকে ওই সিঁড়ির ওপরের ব্যালকনির কাছে দেখতে পাই। কবে থেকে শুরু হয়েছে এটা? মানে আপনি আপনার ছেলেকে দেখতে পাচ্ছেন এটা? যেদিন ও মারা গেল তার কয়েকদিন পর থেকেই আমি ওকে দেখতে পাচ্ছি। তবে সব সময় নয়, অন্ধকার হলে আর বিশেষ করে রাত্রের দিকেই ওকে দেখতে পাই। রাত্রের দিকে ঘর থেকে বেরিয়ে বাথরুমে যাওয়ার জন্য ব্যালকনির কাছে আসলেই ব্যোমকেশের সামনে হাত দুটো জড়ো করল। ভদ্রলোকের 2 চোখ স্থিরভাবে তাকিয়ে রয়েছে ব্যোমকেশের দিকে। ভদ্রলোকের মুখে একটা ভয় রয়েছে, সে যেন থরথর করে কাঁপছে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, আমিও এসব কখনো বিশ্বাস করতাম না। মৃত্যুর পর কেউ ফিরে আসতে পারে আবার, তা আমি কখনোই বিশ্বাস করতাম না। তবে তবে আমি যেটা দেখছি সেটা তো ভুল দেখছি না। তাহলে আপনার সঙ্গে আর কেউ দেখতে পাচ্ছেন না কেন? আপনার স্ত্রী? আমার স্ত্রী বছর 4 আগে মারা গেছে ব্যোমকেশবাবু। আমার ছেলেটাকে দেখার জন্য সে এখন আর নেই। তবে আমার ভাই বা তার বউ বা তার ছেলেমেয়েরা কেউই ওকে দেখতে পাচ্ছে না। আমি শুধু একাই ওকে দেখতে পাচ্ছি। আর যখনই দেখতে পাচ্ছি ব্যোমকেশবাবু, তখনই একটা অদ্ভুত ভয় আমায় এসে চেপে ধরছে। বারবার যেন মনে হচ্ছে ও আমায় ডাকছে ওই সিঁড়ির কাছে যাওয়ার জন্য। আর ওই ব্যালকনির সিঁড়ির কাছে দাঁড়িয়ে ও নিচের দিকে কিছু একটা আমাকে দেখাচ্ছে। ভদ্রলোক কথাগুলো এমনভাবে বলল যেন মনে হলো তিনি চোখের সামনে গোটা দৃশ্যটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, যে কোনো একদিনের একটা ঘটনা বলুন, প্রথম থেকে পুরোটাই বলবেন। আপনার ছেলেকে আপনি দেখতে পেয়েছেন সেই ঘটনাটা। এই তো 3 দিন আগেও দেখলাম। সেদিন রাতের বেলা ব্যালকনিতে চাঁদের আলো পড়েছিল। ব্যালকনির কাছটা এমনিতে কোনো আলো নেই, একটা সিঁড়ি নিচের দিকে আর একটা আছে একদম বাথরুমের কাছে। আমাদের একতলা একটা বাথরুম আছে, আবার দোতলায়ও একটা বাথরুম আছে। রাতের বেলা ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ব্যালকনি পেরিয়ে বাথরুমে গেছি, তারপর ফিরে আসছি। এমন সময় মনে হলো সিঁড়ির ওপরে ওই কাছটায় আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে নিবারণ। আমি ওকে দেখে থমকে গেলাম। দূর থেকে দেখে মনে হলো ও যেন হাসছে আমার দিকে তাকিয়ে। আর তারপর একটা হাত তুলে যেন নিচে সিঁড়ির দিকে দেখাচ্ছে। ব্যোমকেশবাবু, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে আমি তাড়াতাড়ি দেওয়ালের কাছে সরে গেছিলাম। তারপর কতক্ষণ যে একভাবে ওখানে দাঁড়িয়েছিলাম আমার খেয়াল নেই। তারপর দেখতে পেলাম ও হাঁটতে হাঁটতে নিচের দিকে নেমে গেল। আপনি বললেন ব্যালকনির কাছে কোনো আলো নেই, একটা রয়েছে সিঁড়ির নিচে আর একটা রয়েছে বাথরুমের কাছে। তাহলে ব্যালকনির অন্য প্রান্ত থেকে আপনি তাকে দেখলেন কি করে? ব্যালকনির কাছে আলো নেই ব্যোমকেশবাবু, কিন্তু চাঁদের আলো ব্যালকনির কাছে এসে পড়েছিল। সেই আলোতে আমি আমার ছেলে নিবারণকে দেখতে পেয়েছি। কিন্তু আমার ছেলে তো মারা গেছে 3 সপ্তাহ হয়ে গেল। তাহলে বারবারও ফিরে আসছে কেন? ও কি আমায় কিছু বলতে চাইছে? দেখুন, প্রথমত আপনার এই ব্যাপারটা 2টো কারণে হতে পারে। এক, হতে পারে আপনার মনের ভুল, আর দ্বিতীয়ত আপনি চোখে ভুল কিছু একটা দেখেছেন। আপনি দেখতে চাইছেন তাই এমনটা দেখছেন। আপনার স্ত্রী অনেক বছর আগেই মারা গেছে, আপনার ছেলে সম্প্রতি মারা গেছে। সেই শোক আপনি এখনো কাটিয়ে উঠতে পারেননি, আর তাই আপনি এত রাতের অন্ধকারে আপনার ছেলেকে মনে মনে কল্পনা করে নিচ্ছেন। কিন্তু না ব্যোমকেশবাবু, এটা আমার কল্পনা নয়। আমি ঠিক বলছি, কারণ আমি ঘরের মধ্যে থাকার পরেও মাঝে মাঝে ঘরের দরজার বাইরে থেকে আমার ছেলের গলার স্বর শুনতে পেয়েছি ব্যোমকেশবাবু। হ্যাঁ, আপনাকে আমি সত্যি বলছি। ব্যোমকেশ এবার যেন একটু অবাক হলো। আমি বুঝতে পারছিলাম গোটা ব্যাপারটাই ভদ্রলোকের মানসিক সমস্যার জন্য। এই কারণেই ব্যোমকেশের কাছে আসতে ইতস্তত বোধ করছিলেন। কিন্তু ব্যোমকেশ যখন বলল, আচ্ছা, আপনার ভাই আছে বললেন তো, আপনার ভাইয়ের মেয়েও আছে, তাদের কোনো ছেলে নেই? না, তাদের একটা মেয়ে আছে।
তবে সেই মেয়েটা খুব একটা সুস্থ স্বাভাবিক নয়, ওর একটু মানসিক সমস্যা আছে। তবে সবসময় সেটা দেখা যায় না, খুব কম। প্রচন্ড উত্তেজিত হলে কিংবা রেগে উঠলে তখন তার মধ্যে সমস্যাটা দেখা যায়। বাদবাকি সবসময় ও বেশ ভালোই শান্তশিষ্ট। আমার ছেলে আর ভাইয়ের মেয়ে দুজনের বয়স প্রায় মাথায় মাথায়, দুজনেই প্রায় একই, বড় ভালো মেয়ে। আমার ছেলে তো ওর সাথেই থাকতো, সারাদিন সময় কেটে যেত ওদের। কিন্তু আমার এসব কেন হচ্ছে বলুন তো মুকেশ বাবু? তাহলে কি সত্যি বারবার ফিরে এসে আমায় দেখা দিয়ে কিছু একটা বলতে চাইছে ও? না হলে সিঁড়ির নিচের দিকে আঙুল দেখাবে কেন? আচ্ছা মনোরঞ্জন বাবু, আপনি আপনার ছেলেকে দেখতে পাচ্ছেন, এই ব্যাপারটা আপনি আপনার ভাই কিংবা অন্য কাউকে বলেছেন এর আগে? না মুকেশ বাবু, এর কথা আমি কাউকে বলিনি। তবে আমি একা থাকি, বুঝতেই তো পারছেন। দোতলায় যদি হঠাৎ করে চোখের মাথায় কিছু একটা হয়ে যায়, ভয় পেয়ে কিংবা যেভাবে ছেলেটা সামনে দাঁড়িয়ে থাকে, তাতে মনে হয় আধো অন্ধকারে যদি সিঁড়ি দিয়ে নিচে পড়ে যাই। আর যে গেছে সে তো গেছে, সে তো আর ফিরে আসবে না, তাই না ব্যোমকেশ বাবু? তাহলে আপনার আসল প্রশ্নটা কোথায়? যে এসে দাঁড়াচ্ছে সে আপনার ছেলে কিনা সেটাই আপনি জানতে চাইছেন, নাকি এসব কেন ফিরে আসতে চাইছে সেটা জানতে চাইছেন? আমি আমি সমস্তটাই জানতে চাইছি ব্যোমকেশ বাবু। এখন যেন কেমন সন্দেহ হচ্ছে, আমার ছেলের মৃত্যুটা কি আদৌ স্বাভাবিক ছিল? সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গেল, কিন্তু অত রাতে সিঁড়ির কাছে গেছিল কেন? আমি ভেবেছিলাম ব্যোমকেশ হয়তো কেসটা হাতে নেবে না, কিন্তু বড় অদ্ভুতভাবেই ব্যোমকেশ বলল। বেশ মনোরঞ্জন বাবু, আপনার বাড়িতে আমি যাব। আপনার বাড়িতে গিয়ে সমস্তটা দেখে তারপর আপনাকে জানাবো। তবে কেসটা হাতে নিয়েছি কিনা সেটা এখনো বলতে পারবো না। আপনার বাড়িটা, বিশেষ করে সিঁড়িটা দেখার পরে বলবো। ব্যোমকেশের কথায় মনোরঞ্জন বাবু যেন বেশ খুশি হলেন। বেশ বেশ ব্যোমকেশ বাবু, তাহলে আমি আপনার অপেক্ষা করব। ঠিকানাটা ওই খাতায় আমি লিখে দিয়েছি। আপনি যদি তাড়াতাড়ি আসেন তাহলে খুবই ভালো হয়। দরজার কাছ পর্যন্ত যেতেই ব্যোমকেশ বলল, মনোরঞ্জন বাবু, আপনার লাঠিটা। লজ্জিত হয়ে আবার ফিরে এলেন। তারপর লাঠিটা তুলে নিয়ে আবার এগিয়ে গেলেন। আমার চোখটা দরজার দিকে রইল, মনোরঞ্জন বাবুর দিকে। তারপর তিনি যখন পর্দা সরিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেলেন, তখন ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে বলল, কি বুঝছো অজিত? ভদ্রলোক যে চোখের ভুলে এসব দেখেছেন সেটা বোঝাই যাচ্ছে। না হলে তো এমনটা হওয়ার কথা নয়। আর তাছাড়া তো আর কোনো ক্ষতি হচ্ছে না। তিনি মনের ভুলে তার ছেলেকে দেখতে পাচ্ছেন, এটা স্বাভাবিক। তারপরে তিনি তার ঘরে চলে যাচ্ছেন। রাতের বেলা ছাড়া তাকে দিনের বেলাও দেখা যাচ্ছে না। আমার মনে হয় কেসটা তোমার হয়তো না নিলেই হতো। কেসটা ইন্টারেস্টিং অজিত। মনে করো একদিন রাত্রে আমি আর তুমি মনোরঞ্জন বাবুর সঙ্গে তার ঘরে রইলাম। তারপর গভীর রাতে চাঁদের আলো ব্যালকনিতে এসে পড়লে আমরা তিনজন একসঙ্গে বেরিয়ে পড়লাম। তারপর যদি হঠাৎ করেই সিঁড়ির কাছে ওই ছেলেটাকে দেখতে পাই, তাহলে ব্যাপারটা কেমন হবে বলো তো? আমি বুঝতে পারলাম ব্যোমকেশ ব্যাপারটায় সামান্য মশকরা করছে। কিন্তু ব্যোমকেশকে আমি এমন মশকরা করতে কখনো দেখিনি, বিশেষ করে ভদ্রলোক যখন রীতিমতো ভয় পেয়ে রয়েছেন। এবং সেটা যে বোঝা যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। দুদিন পরে আমি আর ব্যোমকেশ একটা ভাড়ার গাড়ি করে গিয়ে পৌঁছলাম ভদ্রলোকের বাড়িতে। ঠিকানা ভদ্রলোক দিয়েই গিয়েছিলেন। ভদ্রলোকের বাড়িটা একটু ভেতরের দিকে, একটা ঘিঞ্জি এলাকা পেরিয়ে বেশ ফাঁকা একটা জায়গা। বাড়িটা পুরনো ধরনের, দোতলা বাড়ি। আর বাড়িটার সামনের দিকে বেশ খানিকটা ফাঁকা জমি। পুরনো দিনের উঁচু করে দেওয়া পাঁচিলও রয়েছে, বড় একটা গেট। এবং সেই গেট খুলে ভেতরের দিকে যাচ্ছি আমি ও ব্যোমকেশ। একটি বাচ্চা মেয়ের সঙ্গে দেখা হলো। ব্যোমকেশ আস্তে আস্তে বলল, নিশ্চয়ই এটা মনোরঞ্জন বাবুর ভাইয়ের মেয়েটা। শুনছো কেউ? বাড়িতে বড়রা কেউ আছেন? বাচ্চা মেয়েটি নিজের মতোই ছোট্ট বাগানে ফুল তুলে চলেছিল। আমাদের দিকে তাকাতে আমরাও দেখলাম। বয়স 11-12 মতো হবে। গায়ের রং ফর্সা, মাথার চুল বেশ লম্বা, আর মুখশ্রীও খুব একটা খারাপ নয়। তবে চেহারাতে একটা ফ্যাকাশে ভাব রয়েছে। আমাদের দেখতে পেয়ে মেয়েটি বলল, কাকে খুঁজছো তোমরা? বাবাকে না জেঠুকে? ও, তুমি বুঝি মনোরঞ্জন বাবুর ভাইয়ের মেয়ে? আচ্ছা,
তোমার নাম কি? আমার নাম রাধা। দাঁড়াও, বাবাকে ডেকে দিচ্ছি। মেয়েটি বাগান ছেড়ে বাবাকে ডাকার জন্য ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। তার আগেই দোতলার কাছ থেকে মনোরঞ্জনবাবু আমাদের দেখতে পেয়ে বললেন, আরে এই তো ব্যোমকেশবাবু এসে গেছেন। হ্যাঁ, আসুন আসুন আসুন। ওই ওই দেখুন দেখুন, ওই বাঁ পাশে সিঁড়ি রয়েছে, একতলায় বাঁ পাশের ওই দরজাটা দিয়ে ঢুকে যান। বলে ভদ্রলোক নিজেই বোধহয় ব্যালকনি দিয়ে সিঁড়ির দিকে নিচে নেমে আসার জন্য এগোলেন। মেয়েটি কিছু একটা বুঝতে পেরেছিল, তাই সে আবার ঘরের ভেতর চলে গেল। ভদ্রলোকের সঙ্গে আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলাম। এখানে বাড়িটার একটা বর্ণনা দেওয়া প্রয়োজন। বাড়িটা যে দোতলা সেটা আগেই বলেছি। একতলায় পাশাপাশি দুটো ঘর, শেষের দিকে বাড়ির বাইরে বাথরুম রয়েছে। তাছাড়া আরও একটা ছোট ঘরও রয়েছে, সেটা বোধহয় রান্নাঘর। অন্য পাশে অর্থাৎ বাঁদিকে দরজা দিয়ে ঢুকলে একটি ছোট বসার ঘরের মতো, তার পাশ দিয়ে একটি সিঁড়ি ঘুরে উঠে গেছে ওপরে দোতলায়, লম্বা টানা ব্যালকনি, শেষে বাথরুম, পাশাপাশি তিনটে ঘর। আমরা গিয়ে বসলাম মনোরঞ্জনবাবুর ঘরে। ঘরের দেওয়ালে মনোরঞ্জনবাবুর ছেলের ছবিও রয়েছে, তার পাশে তার মায়েরও ছবি টাঙানো, দুটোতেই ফুলের মালা। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রইল, আমিও তাকিয়ে রইলাম। কি ব্যাপারে যে খটকা লাগছিল সেটা মনে করতে পারছিলাম না। মনোরঞ্জনবাবু বললেন, সত্যি যে আপনি আমার কথায় আমার বাড়িতে আসবেন এটা আমি ভাবতেই পারিনি। আপনার কাছে যেতেই তো আমি ভয় পাচ্ছিলাম। তবে একটা কথা বলবো, আপনি বলেছিলেন না আমি আর কাউকে কথাটা বলেছি নাকি কাল? আমি কথাটা একবার ভাইকে বলেছিলাম, তাতে ভাই বলল তারও নাকি মনে হয়েছে রাতের বেলা মাঝে মাঝে বাগানের মধ্যে কি যেন ঘুরে বেড়ায়, আর ওই একতলার বারান্দাতেও কেউ একটা হাঁটে। তার মানে আপনার ভাই ওই ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু সে কিছু দেখতে পায়নি, আপনি শুধু দেখতে পেয়েছেন। কাল রাতে কিংবা তার আগের দিন রাত্রে ব্যাপারটা ঠিক কি ঘটেছিল? না ব্যোমকেশবাবু, এর মধ্যে তো তেমন কিছু হয়নি। ব্যোমকেশ কিন্তু আর কিছু বলল না, ঘরের ভেতর ঘুরে ঘুরে দেখতে লাগলো। তারপর একসময় দরজার কাছে গিয়ে মুখ বাড়িয়ে বাইরেটা দেখে নিয়ে দরজা ভেজিয়ে দিয়ে আবার বিছানায় এসে বসল। আচ্ছা মনোরঞ্জনবাবু, এবার আমায় একটা কথা বলুন তো, আপনার কোনো শত্রু আছে? এমন কোনো শত্রু যে আপনার ক্ষতি করতে চায়, কিংবা ধরুন আপনি মরে গেলে তার লাভ হবে? এই কথায় মনোরঞ্জনবাবু যেন একটু চমকে উঠলেন, বললেন, আরে কি বলছেন কি, এত তাড়াতাড়ি মারা যাব কেন? এখনো তো কত কিছুই বাকি রয়েছে। মনোরঞ্জনবাবু, আমার কিন্তু মনে হয় আপনি রাতের বেলায় যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনার মনের ভুল কিংবা চোখের ভুল। আর যদি সেটা না হয় তাহলে কেউ আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমায় ভয় দেখানোর চেষ্টা কি করবে? আর আমায় ভয় দেখিয়ে কি লাভ হবে বলুন তো? আমার ছেলেটা আমায় ভয় দেখাবে কেন? আপনার ছেলে আপনাকে ভয় দেখাচ্ছে না। একটা কথা ভেবে দেখুন, আপনি আপনার ছেলেকে প্রতিবারই ব্যালকনির কাছেই দেখতে পেয়েছেন, আর প্রতিবারই যখন আপনি তাকে দেখতে পেয়েছেন তখন আপনি বারান্দার অন্যদিকে ছিলেন, অর্থাৎ বাথরুমের কাছে। সেখান থেকে অতটা হেঁটে আসতে আপনার বেশ খানিকক্ষণ সময় লাগবে। আপনার ঘরটা হলো মাঝামাঝি, মানে এখান থেকে বাথরুম এবং সিঁড়ির দূরত্ব দুটোই সমান, অর্থাৎ আপনার পক্ষে তার একদম সামনে চলে যাওয়াটা কখনোই সম্ভব নয়। আপনি কি কখনো তাকে দেখতে পেয়ে তার সামনে যাওয়ার চেষ্টা করেছেন? কি বলছেন কি আপনি? আমার ছেলেটা এখন আর মানুষ নয়, তার সামনে যাব বলতে মানে, আরে তাতে তো আমার ক্ষতি হবে। আচ্ছা, আপনার ভাই অর্থাৎ নিচের তলায় যারা থাকে, আপনার ভাই ও তার স্ত্রী এবং ওই মেয়েটি, তারা এর আগে আপনাকে কখনো বলেছে আপনার ছেলেকে দেখতে পাওয়ার কথা? নাকি আপনি যখন জানিয়েছেন তারপরেই তারা বলেছে যে তারাও দেখতে পাচ্ছে? মনোরঞ্জনবাবু যেন মন দিয়ে কিছু একটা ভাবতে লাগলেন। ব্যোমকেশ বিছানা ছেড়ে আবার উঠে পড়ল। ঘরের মধ্যে একটা আলমারি, আর একপাশে আয়না, একপাশে খাট, চেয়ার, টেবিল এবং বেশ কিছু বইপত্রও রয়েছে। তিনি মন দিয়ে কি যেন ভাবছিলেন। ব্যোমকেশ আবার বলল, আপনার বাড়ির দলিল আছে? সম্পত্তির ভাগ এবং আপনার ভাইয়ের সম্পত্তির পরিমাণ ঠিক কতটা? বাবা মারা যাওয়ার সময় সম্পত্তি দুভাগে ভাগ করে দিয়েছিল। নিচের তলাটা ভাইকে দিয়েছিল আর ওপরের তলাটা আমাকে দিয়ে গেছিল। অর্থাৎ সম্পত্তি ভাগাভাগি হয়ে গিয়েছিল। আচ্ছা,
আপনার পেশাটা কি? একটা অফিসে কেরানিগিরি করতাম ব্যোমকেশ বাবু, তবে স্ত্রী মারা যাওয়ার পর সে সমস্ত ছেড়ে দিয়েছি। ছেলেটা একা সারাদিন, যদিও নিচের তলায় ভাইয়ের মেয়ে রাধার সঙ্গে থাকতো, তবুও বুঝতে পারছেন মা মরা ছেলে, তাকে একটু ভালোভাবে না রাখলে তো হয় না। তবে বাবা দুই ভাইকে যা সম্পত্তি দিয়ে গেছিলেন তাতে আমার কোনো রকমে চলে যেত, তাই আর সেসব নিয়ে কিছু ভাবিনি। রান্না বান্না ভাইয়ের ঘরেই হতো, মাসে তার জন্য খানিকটা টাকা আমি দিয়ে দিতাম। অর্থাৎ আপনাদের মধ্যে সদ্ভাব ভালোই ছিল। আর যেদিন আপনার ছেলে মারা যায় সেদিনের সমস্ত ব্যাপারটা কেমন ছিল? সেদিন ছিল ঝড় বৃষ্টির রাত, বর্ষাকাল, অনেক রাত হয়ে গেছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙল তখন দেখলাম পাশে নিবারণ নেই। তাড়াতাড়ি উঠে বসলাম। ঘরের দরজা খোলা। রাতের বেলা মাঝে মাঝে একা একাই বাথরুমে যেত। ওকে আমি অনেক বারণ করতাম, কিন্তু কিছুতেই শুনতো না। তাছাড়া ছোটতে করে একটু ভয় ডর কম ছিল। আমিও সেটাই ভেবেছিলাম যে বাথরুমে গেছে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন ও ফিরল না, তখন তখন কেমন সন্দেহ হলো। উঠে পড়লাম। লোডশেডিং হয়ে গেছিল। তারপর তখন অন্ধকার। আমি একটা মোমবাতি জ্বালিয়ে বাইরে বারান্দার কাছে আসি। তখন বুঝতে পারি বেশ জোরে ঝড় বৃষ্টি হচ্ছে। জলের ঝাপটা এসে লাগছে গায়ে। বাথরুমের কাছে গিয়ে দেখি দরজা বাইরে থেকে বন্ধ। তাহলে তাহলে ছেলেটা আমার কোথায় গেল? এসব ভাবতে ভাবতে কি মনে হতে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালাম। মোমবাতির আলোতে সিঁড়ির নিচের দিকে তাকিয়ে চিৎকার করে উঠেছিলাম। আমার চিৎকারে আমার ভাই, ভাইয়ের বউ সকলেই জেগে গেছিল। তাড়াতাড়ি এসে পড়েছিল সেখানে। আর তারপরেই। 1 মিনিট, সিঁড়িতে দেখার কিছু আছে, একবার বাইরে চলুন তো। এই সিঁড়ি দিয়ে নিচের থেকে ওপরে গিয়েছিল, তাই তো? কোথায় পড়েছিল? আর কত রাতে আপনার ছেলে সিঁড়ি দিয়ে পড়ে গেল, কি করে? তার কারণ কি বলে আপনার মনে হয়? পুলিশ কেস হয়েছিল নিশ্চয়ই। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। পুলিশের মনে হয়েছে কোনোভাবে ঝড় বৃষ্টির রাতে পা পিছলে সিঁড়ির ওপর থেকে নিচে পড়ে গেছে। কিন্তু পুলিশ একটা ব্যাপার সন্দেহ করেছিল, অত রাতে সে ওই সিঁড়ির কাছে আসবে কেন? বাথরুমে যাওয়ার জন্য বলেছিল সে, বাথরুম থেকে ঘরে চলে আসবে, তাহলে সিঁড়ির কাছে গেল কেন? ব্যোমকেশ হঠাৎ করে যেন গম্ভীর হয়ে গেল। তারপর নিজের মনে মনেই বলল, আমারও ওটাই প্রশ্ন। আপনার ছেলে নিবারণ অত রাতে সিঁড়ির কাছে এসেছিল কেন? বিশেষ করে ওই ঝড় বৃষ্টির মধ্যে আরো তাড়াতাড়ি তো ঘরে চলে যাওয়ার কথা। তাহলে কি সিঁড়ির কাছে সে কিছু দেখেছিল? আচ্ছা, সেদিন রাতে যখন আপনার ঘুম ভেঙেছিল তখন আপনি কিছু শুনতে পেয়েছিলেন? কিংবা ঘুমটা কি ভেঙেছিল? আপনি কোনো কিছু শব্দ শোনেননি? হঠাৎ করে মনোরঞ্জনবাবু কেমন যেন স্তম্ভিত চোখে তাকালেন ব্যোমকেশের দিকে। তারপর বললেন, একটা শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে গেছিল, কিন্তু কিসের শব্দ সেটা আমি ঠিক বুঝতে পারিনি। তারপরে আমি উঠে দেখেছিলাম নিবারণ পিছনে নেই। কিন্তু আপনি এই প্রশ্নটা করছেন কেন? আর পোস্টমর্টেম রিপোর্টটা কি বলেছিল? পোস্টমর্টেম রিপোর্টের কথা মনোরঞ্জনবাবু বলতে যাবেন, তার আগেই দরজায় ধাক্কা পড়ল। বাইরে থেকে একজন বলে উঠল, দাদা, এই দাদা, আমি জীবন। শুনলাম বাড়িতে নাকি গোয়েন্দা এসছে। মনোরঞ্জনবাবু উঠে গিয়ে দরজা খুলে দিতেই ঘরে ঢুকলেন আরও একজন ভদ্রলোক। তবে অদ্ভুত ব্যাপারটা হলো, এই ভদ্রলোক আর মনোরঞ্জন বাবুর মধ্যে চেহারায় একটা আশ্চর্য মিল রয়েছে। চোখ, নাক, মুখ সবই এক, শুধু এই ভদ্রলোকের প্রায় অধিকাংশ চুল এখনও কালো হয়ে রয়েছে। মনোরঞ্জনবাবুর ক্ষেত্রে চুলের দুপাশটা সাদা। ভদ্রলোক ঘরে ঢুকতে ঢুকতে ব্যোমকেশকে নমস্কার করে বলল, নমস্কার ব্যোমকেশ বাবু। দেখুন তো কি হচ্ছে এসব। দাদার ছেলেটা মারা গেল, তারপর থেকেই বাড়িতে এসব ব্যাপার। ঘরে একটা বাচ্চা মেয়ে রয়েছে। এভাবে তো ভয়ে ভয়ে থাকতে হয় আমাদের, যদি কিছু একটা হয়ে যায়। তাছাড়া দাদার ছেলেটা তো আর এমনি এমনি মারা যায়নি, নিশ্চয়ই ওকে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে গেছে? কে ডেকে নিয়ে গেছে? নিবারণ মাকে খুব ভালোবাসতো, আর এটা দাদাও জানে যে দাদার বউ নিবারণকে এক মুহূর্ত চোখের আড়াল করতে পারত না।
কিন্তু বৌদিও এমন ভাবে মরলো, আর ছেলেটাও এখন এমন ভাবে মরলো। দাদা ওপরে একা থাকে, রাতের বেলায় বড্ড চিন্তা হয়। সব সময় বলি নিচে এসে আমাদের সঙ্গে থাকতে, না হলে আমরা ওপরে থাকছি। বলা তো যায় না, দুটো পর পর এমন ভাবে। সে কি, আপনার স্ত্রীও সিঁড়ি থেকে পড়ে মারা গেছেন? হ্যাঁ, কথাটা আপনাকে বলতে মানা নেই। যখন ও মারা যায় তখন ও অন্তঃসত্ত্বা ছিল। ব্যোমকেশের চোখ মুখ আরও একবার কুঁচকে উঠল বলে মনে হলো। কিছু একটা সে গভীরভাবে খুঁজে চলেছে, অথচ কিছুই বলছে না। এদিকে মনোরঞ্জনবাবুর ভাই জীবনরঞ্জনবাবু বললেন, দুর্ভাগ্য ব্যোমকেশবাবু, না হলে বৌদি আমার এত ভালো। তাছাড়া ছেলেটা বড্ড শান্তশিষ্ট ছিল। কি থেকে যে কি হয়ে গেল। এখন যদি আবার তাকে মাঝে মাঝে দেখা যায়, তাহলে আমাদেরও তো থাকতে হয় ভয়ে ভয়ে, তাই না ব্যোমকেশবাবু? আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, ঠিকই তো। আপনার ঘরেও একটা বাচ্চা মেয়ে রয়েছে। যদি কোনো বিপদ ঘটে যায় তখন? আচ্ছা জীবনরঞ্জন বাবু, আপনার ওই একটি মেয়ে, তাই না? তার মানে আপনার এই পরিবারের আর কোনো বংশধর রইল না। আপনার আর মনোরঞ্জন বাবুর মৃত্যুর পরে এই সমস্ত সম্পত্তি তাহলে? আমি জীবনরঞ্জনবাবুর দিকে তাকালাম। তার মুখে কোনো বিকারই দেখা গেল না। মনোরঞ্জনবাবু চিন্তিত মুখে ব্যোমকেশের দিকে তাকিয়ে রয়েছে। ব্যোমকেশ যেন প্রশ্নটা করে আবার নিজেই হজম করে নিল। বড়ই সমস্যা হয়ে গেল। আচ্ছা জীবনরঞ্জন বাবু, মনোরঞ্জন বাবু, আজ আমি চলি। আর সমস্তটাই দেখে গেলাম, তবে আমার মনে হয় তেমন কিছুই নেই, ভয় পাবার মতো কিছু নেই। আপনার মনের ভুল হতে পারে, তবে সাবধানে চলাফেরা করবেন। রাতের বেলা অন্ধকারে যা কিছু একটা হয়ে যেতে পারে। তাছাড়া যে সিঁড়ি দিয়ে পড়ে পরপর দুজন মারা গেছে, সেই সিঁড়ি দিয়ে পড়ে আবার আপনি যদি... না না ব্যোমকেশবাবু, চিন্তা করবেন না, আমরা তো রয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব দাদাকে নিচে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, না হলে আমরাই ওপরে চলে আসব। মনোরঞ্জনবাবুর বাড়ি থেকে বেরিয়ে এসে ব্যোমকেশকে প্রশ্ন করলাম, কি হলো বলো তো ব্যাপারটা? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তুমি কি কিছু বুঝতে পারলে? আর হঠাৎ এত তাড়াতাড়ি বেরিয়ে এলে, কি হলো বলো তো? গভীর একটা ষড়যন্ত্র অজিত, গভীর একটা ষড়যন্ত্র। তবে একটা খটকা থেকেই যাচ্ছে। আচ্ছা, মনোরঞ্জন বাবুর দোতলার ছাদে যাওয়ার সিঁড়িটা বাথরুমের দিকে, নাকি ওই ছেলেটা একতলা থেকে দোতলায় আসছে তার পেছন দিয়েই ওটা উঠেছে? ওই তো, যে সিঁড়ির কাছে মনোরঞ্জনবাবু তার ছেলেকে দেখতে পান, সেটাই তো দোতলায় এসে উঠেছে। আর তারপরেই সেটা তিনতলায় চলে গেছে। কিন্তু কেন বলো তো? আচ্ছা, এবার বুঝতে পারছি। অজিত, আমার মনে হয় মনোরঞ্জন বাবু আবার তার ছেলেকে দেখতে পাবেন। কথাটা বলেই ব্যোমকেশ অদ্ভুতভাবে হাসল, কিন্তু তার হাসির অর্থ আমি কিছুই বুঝতে পারলাম না। হাসতে হাসতে ব্যোমকেশ একটা ভাড়া গাড়ি দাঁড় করালো। আমরা বাড়ি ফিরে এলাম। সকালে ব্যোমকেশের ঘরে গিয়ে দেখি সে খাতায় কি যেন একটা লিখে চলেছে। আমাকে ঢুকতে থেকে বলল, অজিত, একটা রাত আমার সঙ্গে মনোরঞ্জন বাবুর বাড়িতে কাটাতে পারবে? সে কি, মনোরঞ্জনবাবুর বাড়িতে আবার কি হলো? আবার কি মনোরঞ্জনবাবু তার ছেলেকে দেখতে পাচ্ছেন? ভদ্রলোকের ঘরে আসার সময় আমার টেলিফোন নাম্বারটা দিয়ে এসেছিলাম। ভদ্রলোকের ঘরে কোনো টেলিফোন নেই, তবে তিনি কারোর কাছ থেকে টেলিফোন করে আমায় জানিয়েছেন যে কাল রাত্রেও তিনি নাকি আবার দেখতে পেয়েছেন তার ছেলেকে। কিন্তু ভদ্রলোক ভীষণ ভয় পেয়েছেন, তার শরীরটাও খুব একটা ভালো নয়। অজিত, আমার মনে হচ্ছে একটা রাত ভদ্রলোকের বাড়িতে থেকে আমাদের দেখাটা প্রয়োজন, যে ভদ্রলোক আসলে সত্যিই তার ছেলেকে দেখতে পাচ্ছেন, নাকি এই সব কিছুর পেছনে একটা অন্য কিছু রয়েছে। তার মানে তুমি বলতে চাইছো প্রায় মাসখানেক আগে যে মারা গেছে তাকে ভদ্রলোক দেখতে পাচ্ছে, আর তাকে আমরাও দেখতে পাবো? না অজিত, আমি কখনোই তোমায় সেটা বলছি না। আমি বলতে চাইছি ভদ্রলোকের যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যা থেকে তাকে উদ্ধার করাটা প্রয়োজন। না হলে ভদ্রলোকের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক যেভাবে ভদ্রলোকের স্ত্রী এবং ছেলের মৃত্যু হয়েছে, ঠিক সেইভাবে। ব্যোমকেশের কথায় আমার যেটুকু ঘুম বাকি ছিল সেটুকু উধাও হয়ে গেল। তাড়াতাড়ি সামনের চেয়ারে বসলাম। বললাম, মানেটা কি? ভদ্রলোকের স্ত্রী আর ছেলে যেভাবে মারা গেছে সেভাবে তিনিও মারা যাবেন? মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে বোঝানোর মতো সময় নেই অজিত, আর বোঝানোর মতো ব্যাপারটা নয়।
আসল সমস্যাটা হলো এই কেসে অপরাধীকে আমরা সহজে শাস্তি দিতে পারবো না। অপরাধী খুব পাকা মাথার কাজ করেছে। তার বিরুদ্ধে একটাও প্রমাণ আমাদের হাতে নেই, শুধুমাত্র তাকে হাতে নাতে ধরা ছাড়া। অপরাধী মানে তুমি কি বলতে চাইছো মনোরঞ্জন বাবু তার ছেলেকে দেখতে পাচ্ছেন না? তার মনের ভুল নয় এটা? তাহলে কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। একবার বলছো তিনি সত্যি তার ছেলেকে দেখতে পাচ্ছেন, আর আরেকবার বলছো এই কেসে একটা অপরাধী রয়েছে। ব্যোমকেশ হাসলো, তারপর সামনের কাগজটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি কাগজে ব্যোমকেশের লেখা দেখেই চমকে উঠলাম। বললাম, মানে তুমি বলতে চাইছো এই কারণে ভদ্রলোকের ছেলে মারা গেছে এবং এই কারণে ভদ্রলোকের স্ত্রীও মারা গেছে? কিন্তু তুমি এটা নিশ্চিতভাবে বলছো কি করে? এটা আমার অনুমান অজিত, কিন্তু আমার মনে হচ্ছে আমার অনুমানটা সত্যি। তুমি যদি একটু ভালো করে সমস্ত ব্যাপারগুলোকে দেখতে তাহলে বুঝতে পারতে। তুমি মনোরঞ্জন বাবুর ছেলে নিবারণের ছবিটা দেখেছিলে? হ্যাঁ, দেখেছিলাম, কিন্তু তাতে কি হয়েছে? আর ছবির সাথে কেসের সম্পর্কই বা কি? কথাটা বলে ব্যোমকেশ অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রইল। আমি কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না যে ব্যোমকেশ কি বলতে চাইছে। তাই বললাম, হেয়ালি করো না ব্যোমকেশ, আমি বুঝতে পারছি যে তুমি একটা কিছু ধরতে পেরেছ, কিন্তু সেই ব্যাপারটা কি সেটা তো আমাকে বলো। আর তোমার যদি মনে হয় মনোরঞ্জন বাবুর বাড়িতে রাত কাটালে গোটা ব্যাপারটা জানা হয়ে যাবে, তাহলে তোমার সাথে যেতেও কিন্তু আমি রাজি আছি। কিন্তু এই কেসের কিছুই তো আমি বুঝতেই পারিনি। প্রতিবার এমনটা হয় যে আমি কিছু একটা আন্দাজ করতে পারি, কিন্তু এখানে প্রথমেই আমার ধারণা স্তব্ধ হয়ে যাচ্ছে, কারণ মনোরঞ্জন বাবু তার ছেলেকে দেখতে পাচ্ছেন। এটা কি করে সম্ভব? আচ্ছা তুমি বলো ব্যোমকেশ, তোমার কি মনে হয় মনোরঞ্জন বাবু তার ছেলেকে দেখতে পাচ্ছেন? যদি বলি মনোরঞ্জন বাবু সত্যিই তার ছেলেকে দেখতে পাচ্ছেন, তবে তার মধ্যে সামান্য একটু মিথ্যের আশ্রয় রয়েছে। মিথ্যের আশ্রয় রয়েছে? মানে মিথ্যেটা কে বলছে? মনোরঞ্জন বাবু? না অজিত, মনোরঞ্জন বাবু আজ পর্যন্ত আমাদের যা বলেছে তার সবকিছুই সত্যি। আমাদের মিথ্যেটা বলছে মনোরঞ্জন বাবুর ছেলে নিবারণ। এবার আমার প্রায় মাথা হেট হয়ে যাওয়ার মতো অবস্থা। ব্যোমকেশ কি বলতে চাইছে, আর কেনই বা বলতে চাইছে? কোনো কিছুই যেন আমি বুঝতে পারলাম না। তবে এই কথাটা যেন আমার বারবার মনে হচ্ছিল। সমস্ত রহস্য রয়েছে ওই মনোরঞ্জন বাবু রাতের অন্ধকারে তার ছেলেকে দেখতে পাওয়ার মধ্যে। ব্যোমকেশ বোধহয় আকার প্রকারে আমাকে সেইটাই বুঝিয়ে দিয়েছিল। ব্যোমকেশের আমি পরদিন প্রায় সন্ধ্যের দিকে গিয়ে পৌঁছলাম মনোরঞ্জন বাবুর বাড়িতে। তবে আমরা কিন্তু পাঁচিলের এপারে লুকিয়ে রইলাম। ব্যাপারটা ব্যোমকেশ আমাকে আগেই বলে রেখেছিল, আমরা যে ও বাড়িতে ঠুকছি সেটা যেন কেউ জানতে না পারে, এমনকি মনোরঞ্জন বাবু পর্যন্তও যেন জানতে না পারে আমরা ওই বাড়িতে ঠুকতে চলেছি। সেদিন বিকেলে সামান্য তুচ্ছ কারণে ব্যোমকেশ আমাকে ও বাড়িতে পাঠিয়েছিল মনোরঞ্জন বাবুর সঙ্গে কথা বলে তাকে জানিয়ে দেওয়া যে আসলে গোটা ব্যাপারটা যা হতে যাচ্ছে সবই তার মনের ভুল। মনোরঞ্জন বাবু ও জীবনরঞ্জন বাবু দুজনের সঙ্গেই আমি কথা বলেছিলাম এবং আকার ইঙ্গিতে বেশ কয়েকটা কথা আমাকে জেনে নিতে বলেছিল। সেগুলো আমি জেনেও নিয়ে এসেছিলাম। বিশেষ করে বলেছিল একতলা থেকে সিঁড়িটা দোতলার ব্যালকনি পর্যন্ত গিয়েছে কিনা এবং সেটা ছাদ পর্যন্ত গিয়েছে কিনা আমি সেটা ভালো করে দেখে নিলাম। ছাদ যে খুব একটা ব্যবহার করা হয় না সেটা মনোরঞ্জন বাবুই বলেছিলেন। আসার সময় একটু সুযোগ করে ছাদের দরজার ছিটকিনিটা ভেতর থেকে খুলে দিয়ে এসেছিলাম। মনোরঞ্জন বাবুর বাইরে আমরা বেশ কিছুক্ষণ কাটালাম। তারপর কোনো রকমে অন্ধকারকে আশ্রয় করে বাড়ির লোহার দরজা পেরিয়ে বাড়ির পেছন দিকে গিয়ে পড়লাম। একেবারে পেছনের পাঁচিলটা উঁচুই ছিল। তাছাড়া আমাদের সাহায্যের জন্য যা যা কিছু প্রয়োজন সব কিছুই রেখে দিয়েছিলাম। একটা বেশ বড় গাছ ছিল পেছনের দিকে। সেই গাছের ডাল বেয়ে কোনো রকমে উঠে গিয়ে আমরা নামি একতলার জানালার কাছে। তারপর সেখান থেকে দোতলায় উঠে যাওয়াটা একটু কষ্টই হয়, কিন্তু আমাদের উঠতে হলো। তবে ব্যোমকেশের থেকে আমারই বেশি কষ্ট হয়েছিল। সবসময় ব্যোমকেশ ঘরের চেয়ারে বসে নিজের কাজ দেখে মনেই হয় না যে সে এতটা চটপটে এবং গাছ বেয়ে ছাদে উঠতে পারবে বলে, কিন্তু খুব সহজেই সে উঠে গেল। আসলে পুরনো দিনের বাড়ি, জানালার খোপগুলো বেশ বড় বড়, আর পুরনো দিনের বাড়ির মোটা পাইপ বেয়ে এক কথায় উপরে উঠে চলে গেল সে। তারপর একেবারে চুপি চুপি দরজাটা ফাঁক করে ভেতরে ঢুকে গেল। বসার মতো একটা জায়গা আমি আগেই দেখে নিয়েছিলাম। চুপি চুপি ব্যোমকেশ বলল,
আজ রাতে আবার ওই মনোরঞ্জন বাবুর ছেলে এবার আসবে কি না এর কিন্তু ঠিক নেই। তুমি একটা কাজ করো, তুমি ওই দিকটায় বসো, আমি এই দিকটায় বসছি। এইটা সোজা উঠে গেছে ছাদের কাঁচ পর্যন্ত, ছোট সিঁড়ি, মাত্র কয়েক ধাপ রয়েছে। তারপর দুপাশে বেশ খানিকটা জায়গা, তারই মধ্যে একদিকে আমি আর অন্যদিকে ব্যোমকেশ। আমি আর কোনো কথা বললাম না, চুপ করে রইলাম। ব্যোমকেশের কাছে রিভলভার রয়েছে, আমার হাতে রয়েছে একটা টর্চ। কিন্তু ব্যোমকেশ বারবার বলে দিয়েছে যে অকারণে টর্চ চালানো যাবে না। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যেতে লাগলো। মাঝে মধ্যে মশা কামড়াচ্ছে, কিন্তু সেটা মারা যাবে না, তাহলে শব্দ হবে। রাত নেমে আসে, চারপাশটা যেন অন্ধকার হতে শুরু করলো। একটু পরে চাঁদ উঠল। সেই চাঁদের আলো দোতলায় ব্যালকনি দিয়ে 3 তলার সিঁড়ি আর দোতলার সিঁড়ির ওপর মাঝামাঝি একটা জায়গায় এসে পড়েছে। আমরা চুপ করে বসে রয়েছি। হঠাৎ মনে হলো কে যেন দোতলার সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসছে। চারিপাশে অন্ধকার ঘুটঘুট করছে, আর তারই মধ্যে একটু চাঁদের আলো দোতলার সিঁড়ির ব্যালকনির কাছে গিয়ে পড়েছে। আর তার মধ্যেই উপরে উঠে আসা পায়ের শব্দ। আমার বুকের ভেতরটা কেমন যেন থক করে ওঠে। একদম চাপা গলায় বাতাসে গা মিশিয়ে ব্যোমকেশ বলল, একটুও শব্দ করবে না। যে উঠে আসছিল সে উঠে এলো দোতলার ব্যালকনির কাছ পর্যন্ত। তারপর চাঁদের আলোয় ভালো করে ব্যালকনির দিকটা খানিকক্ষণ তাকিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল। সেদিকে তাকিয়ে আমি অবাক হয়ে রইলাম। তারপর একসময় আবার এগিয়ে আসতে লাগলো ব্যালকনির দিকে। এবার কিন্তু নিচের দিকে না গিয়ে উঠে এলো ওপরের দিকে। 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ। আমি একদম দেওয়ালের সঙ্গে মিশে গেলাম। বুকের ভেতরে যেন শব্দ হতে শুরু করেছে। নিঃশ্বাসের শব্দটা কোনো রকমে চাপা দিলাম। সে দাঁড়িয়ে রইল আমাদের প্রায় মাঝখানে, আমার থেকে 2 হাত দূরে আর ব্যোমকেশের থেকেও 2 হাত দূরে। তারপর আরও একটা ব্যাপার ঘটল। নিচ থেকে উঠে এলো আরও একটা ছায়া মূর্তি। এই মূর্তিটা ছোট, হ্যাঁ, মূর্তিটা উঠে এসে হাঁটতে হাঁটতে চলে গেল আবার দোতলার ব্যালকনির ধারে, বোধহয় মনোরঞ্জন বাবুর ঘরের দিকে। তারপর শুনতে পেলাম ঘরের দরজায় মৃদু ধাক্কা দিচ্ছে, আর তার সঙ্গেই একটা ছোট্ট বাচ্চা গলায় কেউ যেন ডাকছে, বাবা, বাবা। আর কোনো সাড়া নেই। আবার কিছুক্ষণ পর একইভাবে ডেকে উঠল, বাবা, বাবা। আর তারপরে দেখতে পেলাম সেই বাচ্চাটি হাঁটতে হাঁটতে ব্যালকনির সিঁড়ির একপাশে যেখানে চাঁদের আলোটা পড়েছে ঠিক সেইখানে। চাঁদের আলোয় এক মুহূর্তের জন্য মুখটা দেখা গেল, আর সেটা দেখেই আমি চমকে উঠলাম। এই মুখটা তো আমি দেখেছি, মনোরঞ্জনবাবুর ছেলে নিবারণের ছবি। এটা তো সেই মুখ। তার একটু পরে ঘরের দরজা খোলা শব্দ হলো। যেন কাঁপা কাঁপা গলায় মনোরঞ্জনবাবু বলে উঠলেন, তুই তুই এসেছিস? হ্যাঁ, তুই তুই আবার এসেছিস? কিন্তু কিন্তু তুই কেন আসছিস বাবা? হ্যাঁ, কেন আসছিস আমার কাছে বারবার? কোনো কথা নেই। সেই বাচ্চাটা তখনও সিঁড়ির ব্যালকনির কাছে দাঁড়িয়ে রইল। সেখানে একটা এগিয়ে গিয়েছিল, এবং তাই তার মুখটা ভালোভাবে দেখা গেল না। মনোরঞ্জনবাবুর গলা আবার শোনা গেল। বোঝা গেল সে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলে চলেছে। তুই কি কিছু আমায় দেখাতে চাস নিবারণ? বাবা, কিছু কি দেখাতে চাস? তাহলে আমি দেখব। হ্যাঁ, তুই যা দেখাবি আমি দেখব বাবা। এইবার কথা বলে মনোরঞ্জনবাবু এগোতে লাগলেন। সেই ছায়ামূর্তিটা আস্তে আস্তে নেমে যেতে লাগলো সিঁড়ি দিয়ে। আমি চঞ্চল হয়ে উঠলাম। বুকের ভেতরে রক্তটা যেন ঝলসে উঠল। এক্ষুনি যেন কিছু একটা হবে, কিন্তু ব্যোমকেশের নির্দেশ না দেওয়া পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। তাই চুপ করে বসে রইলাম। বেশ কিছুক্ষণ কাটলো। এবার ব্যালকনির দিকে মনোরঞ্জনবাবুকে হেঁটে আসতে দেখা গেল সিঁড়ির কাছ পর্যন্ত। আর তারপরেই একটা ব্যাপার বুঝতে পারলাম, যে ছায়ামূর্তিটা আমাদের থেকে মাত্র 2 হাত দূরে চুপ করে এসে দাঁড়িয়েছিল, সে আস্তে আস্তে নামতে লাগলো নিচের দিকে। আর তারপরেই বুঝতে পারলাম যে অন্ধকারে ব্যোমকেশ দাঁড়িয়ে রয়েছে। একটা নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম, আর তারপরে যেন ছায়ামূর্তিটা নেমে গেল একদম ব্যালকনির কাছে। 2টো হাত সামনের দিকে এগিয়ে রয়েছে। মনোরঞ্জনবাবু ব্যালকনি দিয়ে একটা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমেছেন। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে এবার কি হতে চলেছে। পেছনের ছায়ামূর্তিটা এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। সে নিশ্চয়ই মনোরঞ্জনবাবুর জন্যই অপেক্ষা করছিল, আর এখন সে মনোরঞ্জনবাবুকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দিতে চাইছে। আর স্থির হয়ে বসে থাকতে পারলাম না, চিৎকার করে উঠলাম,
ব্যোমকেশ, ব্যোমকেশ, মনোরঞ্জন বাবুকে বাঁচাও। আমার এই কথাটা বোধহয় একসঙ্গে তিনজনকেই সজাগ করে দিল। মনোরঞ্জনবাবু মুহূর্তের জন্য পেছন ঘুরে তাকালেন, আর ঠিক তখনই সেই মূর্তিটা আবার যেন বিহল হয়ে পেছনের দিকে ঘুরে তাকালো। ব্যোমকেশ সেই সঙ্গে ঝাঁপিয়ে পড়ল মূর্তিটার ওপর, আর তারপরে হঠাৎ বলে উঠল, ক্ষমা করবেন মিসেস রায়, আসলে মহিলাদের গায়ে আমি কখনোই হাত তুলি না, কিন্তু আপনাকে যদি না থামাতাম তাহলে আপনি হয়তো ধাক্কা দিয়েই ফেলে দিতেন, তাতেই একটা বড় বিপদ হয়ে যেত। আমি নিচের দিকে নেমে এসেছিলাম। টর্চের আলো সামনে ফেলতে ফেলতে দেখতে পেলাম ব্যালকনির কাছে মেঝের ওপর যে ছায়ামূর্তিটা রয়েছে সেটার কেউই নয়, একজন মহিলা। কিন্তু এই মহিলাকে এই বাড়িতে এর আগেও আমি দেখেছি, আর দোতলা সিঁড়ি দিয়ে নামার আগেই এই মুখটাই বাইরের দিকে উকি মেরেছিল। নিচের দিকে কারো ছুটে যাওয়ার শব্দ, আর সেই সঙ্গে মনোরঞ্জনবাবুর ভয় পাওয়া কাঁপা কাঁপা গলা ভেসে এলো। এ কি বিভা? হ্যাঁ, ও তুমি তুমি তাহলে আমায় মারতে চাইছিলে, কিন্তু কিন্তু কেন কেন বিভা, কেন? মহিলা কিন্তু কোনো কথা বলল না, একটা হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রইল ব্যোমকেশের দিকে। ব্যোমকেশ বোধহয় ব্যাপারটাকে একটু সহজভাবেই নিয়েছিল। মুহূর্তের মধ্যেই ভদ্রমহিলার হাতে কোথা থেকে যেন একটা ছুরি চলে এলো, আর সেই ছুরিটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে গেল ব্যোমকেশের ওপরে। তবে ব্যোমকেশ তৈরিই ছিল। হট করে তারা ওই হাতটা চেপে ধরল এবং ছুরিটা পড়ে গেল মাটিতে। তার মুখ দিয়ে বেরিয়ে এলো একটা আর্ত চিৎকার। ব্যোমকেশ বলল, আমাদের নিশ্চুপ থাকাটাকে কখনোই দুর্বলতা বলে মনে করবেন না মিসেস রায়। আপনি যে কত বড় অপরাধ করেছেন তা আমি জানি, শুধু আপনাকে হাতে নাতে ধরার প্রয়োজন ছিল, কারণ আগের দুটো খুন আমরা কিছুতেই প্রমাণ করতে পারবো না। তবে মনোরঞ্জনবাবু চাইলে তাকে খুন করার জন্য এবং তার ছেলে এবং তার স্ত্রীকে খুন করার জন্য আপনার বিরুদ্ধে মামলা করতেই পারে। জীবনরঞ্জনবাবুর স্ত্রী বোধহয় চমকে গিয়েছিল। আমরা সবাই মনোরঞ্জনবাবুর ঘরে বসেছিলাম। একপাশে মাথা নিচু করে বসেছিল জীবনরঞ্জনবাবু। প্রথমে তিনিই কথা বললেন। আসলে ওর একটা মানসিক সমস্যা আছে। কোনো কারণে ও যখন কিছু একটা ভেবে নেয় তখন সেটা থেকে ওকে সরানো যায় না। এটা আমি আর দাদা দুজনেই জানতাম, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম ব্যোমকেশ বাবু। আমি যেদিন শুনেছিলাম রাধার মানসিক সমস্যা রয়েছে, তারপর রাধার সঙ্গে দেখা করার পর মনে হলো রাধা স্বাভাবিক। তারপরেই বুঝতে পারলাম বেশ কিছু সমস্যা হয় যেগুলো বিশেষ করে সময় দেখা দেয়। এবং আমরা এই বাড়িতে এলাম, অথচ উনি একবার মাত্র উকি দিয়ে আর এখানে এলেন না। এটাতেই আমার একটু খটকা লেগেছিল। তারপরে যখন মনোরঞ্জন বাবুর কথাটা আরো ভালো করে বিশ্বাস করলাম এবং দেখলাম মনোরঞ্জন বাবুর ছেলে নিবারণের মুখটা অনেকটা রাধারই মতো, শুধু রাধা মেয়ে এবং নিবারণ ছেলে, তখন একটা ধারণা আমার হয়েছিল। কিন্তু সত্যি বলছি, জীবনরঞ্জন বাবু, আমি প্রথমে ভেবেছিলাম এইসব কিছুর পেছনে আপনি রয়েছেন। আসলে দাদাকে সরিয়ে দিতে পারলে গোটা সম্পত্তিটা আপনার মেয়ে আর দাদার ছেলে তাহলে সম্পত্তি পাবে। নিবারণটাকে সরিয়ে দিয়ে পরে দাদাকে সরিয়ে দেওয়া। কিন্তু ব্যাপারটা যে এমন তা আমি নিজেও বুঝতে পারিনি। সত্যি বলছি, আমি যদি জানতাম যে ওই ছায়ামূর্তি আপনি নন, আপনার স্ত্রী, তাহলে হয়তো ওভাবে ঝাঁপিয়ে পড়ে তাকে আটকানোর চেষ্টা করতাম না। জীবনরঞ্জনবাবুর স্ত্রীও কিন্তু চুপ করে বিছানার একপাশেই বসে রইলেন। এখন তাকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে তার মধ্যে কোনো হিংস্র ভাব রয়েছে। তিনি ছুরি হাতে ব্যোমকেশের উপর ঝাঁপিয়ে পড়তে পারেন। তিনি এখন চুপ করে বিছানার একপাশে বসেছিলেন। মনোরঞ্জনবাবু বললেন, কিন্তু আপনি যদি সঠিক সময় ওখানে না থাকতেন তাহলে হয়তো। আচ্ছা ব্যোমকেশ বাবু, আপনি বুঝলেন কি করে আজ রাতেই আমার উপর হামলা হতে পারে? কাল আপনার সঙ্গে যখন কথা বলে যাই তখনই জীবনরঞ্জন বাবুকে আমি বিশ্বাস করিয়ে দিয়েছিলাম যে আমি কেসটা হাতে নিচ্ছি না, এবং আপনার যে ওভাবে মৃত্যু হতে পারে সেটাও তাকে বিশ্বাস করিয়ে দিয়েছিলাম। জীবনরঞ্জন বাবু কথাটা শোনা মানে তার স্ত্রী নিজেও কথাটা শোনা। আর আমি আজ দুপুর থেকেই অজিতকে পাঠিয়ে আরো ভালো করে আপনাদের মনের গোটা ব্যাপারটাকে গেঁথে নিয়েছিলাম। অজিত ইচ্ছে করেই জীবনরঞ্জন বাবুর ঘরে গিয়ে কথাটা বলে এসেছিল, যাতে জীবনরঞ্জন বাবুর স্ত্রী ব্যাপারটা ভালো করে শুনতে পায়। আর যদি কিছু করার থাকে তাহলে তিনি এখনই করতে চেষ্টা করেন, কারণ
অজিত আপনাকে যেটা বলেনি সেটা জীবনরঞ্জন বাবুকে বলেছিল। আজকের রাতটায় যদি তেমন কিছু না হয় তাহলে কাল থেকেই এই বাড়িতে পুলিশি পাহারা বসানোর ব্যবস্থা করা হবে, যাতে মনোরঞ্জন বাবুর কোনো ক্ষতি না হয়। তাই উনি ভাবলেন যা করতে হবে তা আজ রাতেই করতে হবে, আর সেই সুযোগটাই আমরা নিলাম। উনি ভেবেছিলেন ওভাবে মনোরঞ্জন বাবুকে মারতে পারলেই তার রাস্তাটা পরিষ্কার। তিনি হয়তো কোনোভাবে মনোরঞ্জন বাবুর স্ত্রীর প্রতি ক্ষুণ্ণ হয়েছিলেন। এটা তার মানসিক সমস্যার জন্যও হতে পারে। কিন্তু জীবনরঞ্জন বাবু, আপনার উচিত ওনাকে একটা ভালো ডাক্তার দেখানো, না হলে ওনার জন্য কিন্তু তিনটে প্রাণ যেতে বসেছিল। দুটো তো গিয়েছেই, আরও একটা যাচ্ছিল। কিন্তু আমার ছেলেটা কিভাবে মারা গেল ব্যোমকেশ বাবু? ঠিক একই রকম ভাবে আপনার ছেলের ক্ষেত্রে নিশ্চয়ই উনি তার মা সেজে তাকে দেখা দিয়েছিলেন। আপনার ছেলে যতই ডান পিটে হোক, যতই সাহসী হোক না কেন, তার মাকে সে খুব ভালোবাসত। আলো আধারিতে ওনাকে দেখে সে মা মনে করেছিল, আর তার জন্যই এগিয়ে এসেছিল। ঠিক তখনই উনি তাকে টেনে নিয়ে সিঁড়ি দিয়ে ফেলে দেন। যদি ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে ফেলতেন তাহলে মৃতদেহ সিঁড়ির কাছাকাছি থাকত। টেনে নিয়ে ফেলেছিলেন বলেই বোধহয় বেশ খানিকটা দূরে গিয়েছিল। তাছাড়া এর মধ্যে আমি আপনার ছেলের পোস্টমর্টম রিপোর্ট দেখেছি, তাতেও মনে হয়েছে তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলার বদলে তার হাত ধরে টেনে ছুঁড়ে দিয়েছিল। তার মাথায় একটাই বড় আঘাত রয়েছে, অথচ সিঁড়ি দিয়ে পড়লে অমন আঘাত অনেকগুলোই থাকার কথা। সে যাই হোক, এখন আপনাদের ওপর গোটা ব্যাপারটা ছেড়ে দিলাম। জীবনরঞ্জন বাবুর স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে, তাই যা সিদ্ধান্ত নেবেন তা আপনারাই নেবেন। আমার কাজ শেষ। আর হ্যাঁ মনোরঞ্জন বাবু, মৃত্যুর পরে আর কাউকে দেখাটা সম্ভব নয়, সে আপনার যতই কাছের মানুষ হোক না কেন। তাকে দেখা মানে হয় মনের ভুল, না হলে আপনার বিপদ রয়েছে, তাই সাবধান। আমরা বেরিয়ে এলাম। আসার সময় দেখতে পেলাম জীবনরঞ্জনবাবুর স্ত্রী একইভাবে মাথা নিচু করে বসে রয়েছে। জানি না এরপর কি হতে চলেছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের যাতে নোটিফিকেশান মিস না হয় সেই জন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা আছে। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।